স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কালকে দেখ আমরা মোটামুটি কারক আর বিভক্তির একটা ধারণা কিন্তু পেয়েছি, যে কারক কাকে বলা হয় এবং বিভক্তি কাকে বলা হয়। বিভক্তির 7 প্রকারে ভেদ দেখেছি এবং তারও 21 প্রকার ভেদ আমরা দেখেছি। আজকে আমরা মূলত প্রথমা বিভক্তি থেকে শুরু করব এবং প্রথমা বিভক্তির কিছু সূত্র দেখব। আচ্ছা, তো এখানে দেখ আর দুটো সূত্র বলতে কর্তৃকারকে শুধুমাত্র দুটো সূত্র হয়েছিল, যেটা হচ্ছে স্বতন্ত্র কর্তা আর তার প্রয়োজক হেতুষ্ঠ। এবার আমরা দেখব প্রথমা বিভক্তির। প্রথমে বলছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তাহলে দেখ, লিঙ্গ মানে প্রাতিপদিকার্থ পড়ে যাচ্ছি। লিঙ্গ মানে আমরা জানি, লিঙ্গ মানে হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক, একে ইন্ডিকেট করছে। পরিমাণ মানে হচ্ছে কিছু পরিমাণ, মানে আমি যদি বলি যে 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, তাহলে ওটা একটা পরিমাণ বোঝায়। আর বচন, বচন মানে হচ্ছে সেটা এক বচন, দ্বিবচন না বহু বচন, একটা মানুষ, দুটো মানুষ না বহু মানুষ। যদি বলি যে বালকাহ পঠন্তি, যে বালকগণ পড়ছে, তাহলে বালক মানে হচ্ছে বহু বালক পড়ছে, সেখানে বহু বচন বোঝানো হলো। তাহলে সেইগুলো অর্থে কি হয়? সেগুলো অর্থে প্রথমা বিভক্তি হয়, এটাই বলতে চাইছে। বেশ, তাহলে আমরা তো বুঝলাম যে এটা কি লিঙ্গ, কি পরিমাণ, কি বচন কি, কিন্তু প্রাতিপদিকটা আসলে কি সেটা আমরা জানব। তো প্রাতিপদিক সম্পর্কে বলছে, দেখ, কোনো প্রাতিপদিক উচ্চারিত হলে যে অর্থে নিয়ত স্মরণ হয় তাই হচ্ছে প্রাতিপদিক অর্থ। তাহলে কোনো প্রাতিপদিক যখন উচ্চারিত হচ্ছে তখন নিয়ত অর্থে স্মরণ হচ্ছে। নিয়ত অর্থ মানে কি? আমরা যেটা রেগুলার শুনে থাকি, বা যেগুলো এমন শব্দ নয় যেগুলো আমরা শুনিনি এমন নয়, মানে তথাকথিতভাবে শুনেই থাকি সে শব্দগুলো। এবং তার সংজ্ঞা সম্পর্কে কি বলছে, যে অর্থবৎ ধাতুর প্রত্যয় প্রাতিপদিকম এবং কৃত্যধিত সমাসশ্চ। তাহলে কি বলছে? ধাতু নয়। দেখ, ধাতু নয় মানে কি? পট ধাতু থাকবে না, গম ধাতু থাকবে না, ঠিক আছে? তাহলে একটা ক্লিয়ার হলাম যে যেগুলো ধাতু হবে সেগুলো কিন্তু প্রাতিপদিকার্থ নয়। আর বলছে প্রত্যয় ভিন্ন, মানে প্রত্যয় নয়। প্রত্যয় না ত্বাচ প্রত্যয় হবে, না লব প্রত্যয় হবে, না তব্য হবে, না অনিয়র হবে, কিচ্ছু হবে না। তাহলে বলছে একটা এমন শব্দ যেটা নয় ধাতু নয়, মানে ক্রিয়া বোঝাবে না, কাজ করা বোঝাবে না, যেটা প্রত্যয় নয়, এবং প্রত্যয়ান্ত শব্দ ভিন্ন অর্থ বিশিষ্ট, মানে প্রত্যয়ের যে অন্তর্গত সেটা নয়, তার বাইরে গিয়ে অন্য অর্থ বিশিষ্ট কি বলছে, সেটাই হচ্ছে প্রাতিপদিক অর্থ। বলছে প্রত্যয়ান্ত শব্দের মধ্যে কৃত এবং তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ প্রাতি। এবার দেখ, একটা জিনিস বিধান করেছে ঠিকই, যে কোনো শব্দকে আমি কি বলতে পারছি না, প্রাতিপদিক বলতে পারছি না, কিন্তু কিছু প্রত্যয় আছে যেগুলোকে প্রাতিপদিক বলবো, যেগুলো মানে দেখবি যে চেঞ্জ হয়ে যায়, বিকল্পে হয়ে যায়, সেটাকে আমরা কি বলি না, সেটাকে কিন্তু আমরা ওই পুষ্পা শোনা যাচ্ছে? গুড মর্নিং সঞ্জয়, সুপ্রিয়া, দুজনাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড মর্নিং। চল, আমরা যেটা পড়ছিলাম তাহলে বলছে প্রাতিপদিক কি, ঠিক আছে? প্রাতিপদিক মানে হচ্ছে যেটা ধাতু নয়, মূল শব্দটা। মূল শব্দটা মানে শুনেও না পুষ্পা একবার, মানে যেটা ধাতু বোঝাবে না, মানে কোনো ক্রিয়া বোঝাবে না, যে তুই যাচ্ছিস খাচ্ছিস কিচ্ছু বোঝাবে না। আর কি বোঝাবে না? না আর বোঝাবে না, প্রত্যয়ও বোঝাবে না। প্রত্যয় মানে ধর আমরা বলছি যে যে কোনো প্রত্যয়, প্রত্যয়ের নাম শুনেছিস, যে ত্বাচ প্রত্যয়, লব প্রত্যয়, কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে। দেখ, বলছে যে এটা দুটো মানছি এবং সেটা প্রত্যয় ভিন্ন অর্থ, দেখ এখানে লেখাই আছে, মার্ক করছি যে প্রত্যয়ান্ত শব্দ ভিন্ন অর্থ বিশিষ্ট শব্দ হলো প্রাতিপদিক। কিন্তু এখানে একটা জিনিস মেনশন করে দিয়েছে যে প্রত্যয়ান্ত শব্দের মধ্যে কৃত একটা রয়েছে এবং তদ্ধিত একটা রয়েছে। তাহলে যেগুলো কৃত প্রত্যয় এবং যুক্ত এবং তদ্ধিত প্রত্যয় যুক্ত, সেগুলোকে প্রাতিপদিক বলা হচ্ছে। এছাড়া যে বাক্য
সমাস প্রাপ্ত হয় তাও প্রাতিপদিক। ঠিক আছে, যে তাহলে কি বলছে, যে বাক্য আমাদের কি হয়, সমাস প্রাপ্ত হয় তাও প্রাতিপদিকই বলছে। তাহলে আচ্ছা একটা জিনিস বল, তাহলে আমি যদি বলি বীর পুরুষ, একটা উদাহরণ বলছি, বীর পুরুষ, বীর পুরুষ সমাস হবে তো? এখানে পুরুষ করতে পারবো, মানে এখানে সমাস করতে পারবো তো বীর পুরুষকে? যে যে পুরুষটা সেটা হচ্ছে বীর, তাহলে কি সমাস হবে সঞ্জয়, কি সমাস হবে? সঞ্জয় আছিস তো? হুম। কি পুরুষ মানে কি সমাস হবে বীর পুরুষ? কি সমস্যা হবে? পুষ্পা জানিস? বীর পুরুষ। দেখ, যেখানে বিশেষ্যের বিশেষণ বোঝাবে, মানে হচ্ছে যেখানে একটা একটা সংজ্ঞা যে কোনো হতে পারে, নাম বিশেষ হতে পারে, তো সেটা যদি তার গুণ বোঝায়, যেমন পুরুষ, এখানে পুরুষটা কেমন পুরুষ না বলছে বীর পুরুষ, তাহলে যখন বিশেষ্য বিশেষণের ভাব থাকবে, মানে ব্যক্তি সম্পর্কে, বস্তু সম্পর্কে যেখানে গুণ দোষ বোঝানো হবে, সেটা হবে কর্মধারায় সমাস। ঠিক আছে, কর্মধারয় বলছে। বেশ, এবার দেখ, তাহলে আমরা দেখলাম কি, যে প্রাতিপদিকার্থ, তাহলে এখানেও যে সমাসবদ্ধ পদটা বললাম, তাহলে এটা একটা সমাসবদ্ধ পদ, আর এটাকেও প্রাতিপদিক বলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা রাম শব্দটাকে প্রাতিপদিক বলবো না বলবো না? পুষ্পা বল, রাম শব্দটাকে প্রাতিপদিক বলবো না বলবো না? হ্যাঁ, রাম শব্দ তো প্রাতিপদিক, কারণ রাম রয়াকার ম রাম ও বিসর্গ বিসর্গ কিছু না থাকলে রাম প্রাতিপদিক। আচ্ছা দেখ, রাম যেহেতু, আমি কি বলেছি, কিছু প্রত্যয় থাকবে, মানে সব প্রত্যয়ের ক্ষেত্রে নয়, মানে আমাদের কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ থাকবে। ঠিক আছে, আর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে একটা প্রত্যয় পড়ে যেটা হচ্ছে সুপ্রত্যয়। ঠিক আছে, মানে দেখবি প্রথমেই যে তোরা পড়েছিস যে 21 প্রকারের প্রত্যয়, আমি বলেছি যে সু, ঔ, যশ, অম, উৎস, এগুলো সব প্রত্যয়ের ভাগ কিন্তু, হ্যাঁ। তো এই যে সুয়ের যে সু থেকেই তো রামটা আসে, পদটা, তাই তো? রাম পদটা কিন্তু সু থেকেই আসে, কারণ কি, এই বিসর্গটা কোথা থেকে আসবে, মানে সু যখনই আসবে তখন উপদেশে অজনু নাসিক, এই সূত্রের দ্বারা শয়ে হস, মানে হস্যটা কী হবে, আমাদেরকে ডিলিট করতে বাধ্য আমরা, এবং শুধু শয়ে হলন্ত পড়ে থাকবে, তাহলে শয়ে হসন্ত মানে কি, বিসর্গ, দেখে রামের পর সেজন্য বিসর্গ হয়ে যায়। তো সেই জন্য এখানে বলছে যে এগুলোও প্রাতিপদিক। বেশ, তাহলে বলছে আলোচ্য সূত্রের মাত্র শব্দটি প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ এবং বচন চারটির সঙ্গে যুক্ত। এবার উদাহরণে চলে যাব, যেটুকু দরকার সেটুকু আমরা চলে যাবো। তাহলে কি কি অর্থে বলছে প্রথমা হবে, প্রথমা বিভক্তি হবে, সেটা আমরা দেখব। তাহলে বলছে দেখো, প্রাতিপদিকার্থ, যদি কোনো শব্দ প্রাতিপদিক শব্দ হয়, তাহলে সেটা কি বলবো, সেটাকে বলবো যে আমাদের প্রথমা হয়েছে। যদি লিঙ্গ অর্থে বোঝায়, মানে পুংলিঙ্গ বোঝাস, স্ত্রীলিঙ্গ বোঝাস, আর নপুংসক বোঝাস, মানে যেটাকে ক্লিবলিঙ্গ বলছিস, সেটাই সংস্কৃতে নপুংসক বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার বলছে কি, পরিমাণ, পরিমাণ মানে যে একটা, আমি বলছিলাম যে যখন যে 5 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, এরকম যে একটা পরিমাণ, সেটা দ্বারা যখনই হবে তখন সেটা কী হবে, প্রথমা বিভক্তিকে ইন্ডিকেট করবে বচন। একটা বালক, দুটো বালক, তিনটে বালক, যাই ইন্ডিকেট করুক, এটা কী হবে, বহুবচন। মানে যদি বোঝায় এক বচন, দ্বিবচন, বহুবচন, তাহলেও সেটা প্রথমাই হবে। উদাহরণ দেখ, বলছে উচ্চাইহি, নিচাইহি, কৃষ্ণহা, শ্রীহি, জ্ঞানাম, এগুলো কি, এগুলো সবই প্রাতিপদিকার্থ। দেখ, উচ্চয় কৃষ্ণ হ্যাঁ, শ্রীহি, হুম, এগুলো জ্ঞানম, এগুলো তো সবই কিছু না কিছু বিভক্তি লেগে আছে, তাহলে এগুলো কি করে প্রাতিপদিক হবে? কি বলেছে, তাহলে লেখা আছে এখানে, তো এখানে তো লিখে দিয়েছে, আমি তো নিজে বলছি না। দেখ, এটা তো আমার মানে নিজের লেখা নয়, এটা বই থেকেই লেখা, মানে বইয়ের পিডিএফ।
এবার তোকে বোঝাই, এখানে একটা জিনিস কি বলেছে, এইখানে তো আমরা ভুল খেয়ে যাই, মানে যেটাকে বলে ধোকা খাওয়া, মানে খেয়ে যাওয়া। সেটা হচ্ছে প্রত্যয়ান্ত শব্দের মধ্যে হুম। কৃত আর তদ্ধিত প্রত্যয়ান্ত বলেছে প্রাতিপদিক দেয়। ও আচ্ছা আচ্ছা। প্রত্যয় তো হবে না বলেছে, ঠিক আছে, কিন্তু বলছে না তার মধ্যেও কিছু হবে। সেটা হচ্ছে মানে সংস্কৃতি কি বলতে এই রকমই একটা সমস্যা আমাদের, যে মানে তোর হয়ে যাবে কিন্তু দেখবি হবে নিয়ম, না বলবে আবার হবে। হ্যাঁ, আবার নিয়মের থেকে ব্যতিক্রম বেশি, এটাও একটা ব্যাপার থাকে। হুম। তো সেই জন্য আমরা খুব উচ্চয় বাজে নিচয়। ব্যাপার। হুম। তো দেখ কোনো শব্দ যখন থাকবে, শব্দ বিশেষে কি হয়, শব্দ বিশেষে তদ্ধিত প্রত্যয় লাগে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যখন শব্দ বলবো তখন সেখানে মানে তদ্ধিত প্রত্যয় লাগে। তো এখানে উচ্চয় নিচয় মানে এখানে বিসর্গ দিয়ে দিল, মানেই হচ্ছে সেখানে প্রত্যয় যুক্ত করে দিল, তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। সেই জন্য এইগুলো কি হলো, আমাদের প্রাতিপদিকার্থ হয়ে গেল। আচ্ছা, লিঙ্গ অর্থে কী বোঝাচ্ছে, দেখ লিঙ্গ অর্থে বলছে একটা শব্দ নিয়েছে তট, তাহলে তট মানে তটাহ যখন বলবো তখন সেটা কী হবে, লিঙ্গ হবে, মানে নরর মতো বলে দিল, তাই তো, মানে পুংলিঙ্গ। আবার তটি, তটি মানে স্ত্রীলিঙ্গ হয়ে গেল, কেন, নদী শব্দের মতো বলে দিল। আর তটম, তটম মানে হচ্ছে কি, নপুংসক হয়ে গেলো, ফল শব্দের মতো, বুঝতে পারলি। হ্যাঁ। তাহলে প্রাতিপদিকার্থ হলো, লিঙ্গ হলো, পরিমাণ হলো। এবার পরিমাণে দেখ কি বলছে, যে দ্রোণব্রীহি। তাহলে দ্রোণব্রীহি মানে কি, ব্রীহি মানে হচ্ছে ধান, ঠিক আছে, আর দ্রোণ মানে হচ্ছে আমাদের দেখবি যে মানে তোদের সবারই পরিবারে যারা মানে জ্যেষ্ঠ রয়েছে, যারা বয়স্কা রয়েছে বা বয়স্ক রয়েছে, তারা দেখবি ওই ধান মাপার একটা মানে একটা কিছু রাখতো, ঠিক আছে। টিং টিং। না টিন নয়, এটাকে টিন ঠিক বলা হচ্ছে না, আর পায়ের মতো, মানে আমি আঁকতে পারবো না, কিন্তু এরকম ধরো একটা পায়ের মতো রাখতো, যেটা থেকে একটা পরিমাণ বলতো যে এতটা পরিমাণ, তাই না। হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে আমাদের ধানের গোলাতে তো টিংই রাখতাম আমরা। আচ্ছা, টিনই রাখতিস, মানে আমাদের আবার কি বলতো ওই এইটা টিন বোঝানো হচ্ছে না কিন্তু, মানে দ্রোণ মানে হচ্ছে তোর ওই কি বলে একটা ওই ধান মাপার একটা যন্ত্র, এক কথায়। যন্ত্রই বলতে পারিস, যে যেখানে ধান যে মাপার একটা পাত্র। ঝাড়মার একটা পাত্র, মানে যেটা খুব বেশি মাপতে পারবি না, মানে 2 কেজি ধর, একবারে 2 কেজি ধরে যাবে বা একবারে 1.5 কেজি ধরবে, এরকম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা আমার দ্রোণব্রীহি, তাহলে এটা পরিমাণ বোঝা গেলো যে কতটা ধান, না বলছে ওই এই যে মানে 1 কেজি বা 1.5 কেজি এরকম হিসাবে একটা ধান, সেটা বলছে। তাহলে হলো এখানে হচ্ছে দ্রোণ হচ্ছে পরিমাণ বিশেষ, বেশ। আর তাহলে কি গেল, তাহলে আমাদের কি পেলাম, প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন। তাহলে বচন আমরা দেখব, তাহলে বচন কোথায় আছে, বলছে দেখ একহ দৌ বহবহ, তাহলে 1 2 অনেক, তাহলে এটা মানে এক বচন, দ্বিবচন আর বহু বচন বোঝাচ্ছে। তাহলে হয়ে গেল কি, যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, তাহলে এইগুলো যেখানেই দেখব সেগুলো আমরা কি বলবো, সেগুলো আমরা বলবো প্রথমা বিভক্তি হয়েছে, ঠিক আছে। তোদেরকে যেখানে উদাহরণ দেবে তাহলে বলবি যে প্রথমা বিভক্তি হয়েছে, এটুকুর মধ্যে অসুবিধা নেই তো। না না, অসুবিধা হয়নি। বেশ, এবার দেখ যেগুলো দরকার সেগুলো আমি পড়াচ্ছি, সব নয়। এখানে বলছে দেখ সেকেন্ড একটা পয়েন্ট আছে, এটা আমাদেরকে পড়তেই হবে, কেন অনেক কিছু বোঝা যায় এখানে। এখানে বলছে অভিহিত, অভিহিত কথার অর্থ উক্ত হলে, উক্ত হলে কর্তায়, কর্মে, প্রবৃত্তিতে প্রথমা বিভক্তি হয়। সুতরাং অভিহিতে কর্তারি প্রথমা, অভিহিতে কর্মাণি প্রথমা, এরকম বুঝতে হবে। এরকম মনে রাখাই তো মুশকিল ব্যাপার রে, এত সূত্র হ্যাঁ, মনে তো কি রাখতে হবে। বুঝতেই পারবো দেখ না। মনে রাখতে হবে বলতে, দেখ তুই মুখস্থ বলতে পারছিস সেটা দরকার নেই, কেন তোকে তো বড় কোশ্চেন লিখতে হচ্ছে না, তোর যেন পরীক্ষায় গিয়ে মনে হয় এটা পড়েছি এবং এই অ্যান্সারটা হতে পারে, ঠিক আছে। কারণ আমাকে মুখস্থ বলতে বললে আমি সব মুখস্থ বলতে পারবো সেটা নয়, যে ধর যাই সূত্র আছে, ধর নিলাম যে 4000 সূত্র কাছাকাছি আছে, 3978টা সূত্র আছে আমাদের অষ্টাধ্যায়ীতে, আমার সব মনে আছে, আমি কটা বলতে পারবো ফেলে গেলে, মানে যদি আমাকে পরপর জিজ্ঞেস করি আমি 300 350টা একদম বলে দেবো। কিন্তু তারপরে একটা কী হচ্ছে, তারপরে এগুলোও জানি, জানি না নয়, মানে দেখলে আমি উত্তর বলে দেবো, কিন্তু মুখস্থ নেই, অত মুখস্থ করা কারো সম্ভব নয়। তাহলে এটা যে হচ্ছে, এখানে দেখ একটা জিনিস তুই ভাব, যে কোনো কিছু উক্ত হলে, তাহলে এই দুটো টপিক তোকে বুঝতে হবে কিন্তু, উক্ত আর অনুক্ত। উক্ত মানে কি,
উক্ত মানে হচ্ছে, অন্য উদাহরণ দিয়ে বলছি। ধর পুষ্পা, তুই বাড়িতে আছিস এখন, তাহলে বাড়িতে আছিস মানে তুই উক্ত আছিস, কিন্তু মানে উক্ত মানে হচ্ছে সেখানে স্থানে আছিস। কিন্তু ধর তুই পরীক্ষা দিতে গিয়েছিস, তোর আজকে পরীক্ষা আছে, তুই পরীক্ষা দিতে গিয়েছিস, তাহলে তোর বাড়ির জায়গাটা তো তুই নেই, মানে পরীক্ষার হলে আছিস কিন্তু বাড়ির জায়গাটা তো তোর নেই, তাই তো? তাহলে তুই কিন্তু বাড়িতে কিন্তু কি, বাড়ির স্থানে কিন্তু তুই অনুক্ত। মানে অনুক্ত বলতে যেখানে নেই সেটাই বলছে অনুক্ত। তাহলে একটা উক্ত হলো, একটা হচ্ছে অনুক্ত হলো। এবার উক্ত অনুক্ত দেখ, মানে মেন ড্রামটা বুঝতে পারলি কিনা, মূল অর্থটা বুঝতে পারলি কিনা, যে উক্ত মানে হচ্ছে থাকা, অনুক্ত মানে হচ্ছে না থাকা। কিন্তু সে যে নাই সেটা নয়, মানে সে আছে কিন্তু সে সেই স্থানে নেই। উক্ত অনুক্ত বুঝতে পারছিস? হ্যাঁ, আচ্ছা এবার দেখ, এবার একটা জিনিস বুঝতে বোঝায়। পারলাম। আচ্ছা আমাকে বল, কর্তায় কি বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। হ্যাঁ, এবার আমি যদি বলি কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, কেমন লাগবে শুনতে? হ্যাঁ, ওটা তো হয়, ওই মানে কর্তায় দুইটা বিভক্তি হয়, তৃতীয়া আর মনে হয় প্রথমা। হ্যাঁ, এবার হচ্ছে যে ধর প্রথম শুনবে যে তৃতীয়া শোনেনি, সে আমার মারবে কিন্তু, ঠিক আছে, বলবে কর্তরিস্থিত বলে না, কর্তৃ কর্ণস তৃতীয়া। হ্যাঁ ওই সূত্র তো আছে, সূত্রতেও যাব। এবার তাহলে মানে যে ধর প্রথম শোনেইনি, সে আমাকে বলবে, স্যার আমি এতদিন থেকে পড়ে আসছি, প্রথম আর তৃতীয়া কেন বলছিস? তাহলে দেখ এইখানেই আসে আমাদের উক্ত আর অনুক্ত। মানে মূল বৈশিষ্ট্য কি, কর্তায় প্রথমে বিভক্তি হয়, এটাই মূল বৈশিষ্ট্য। কিন্তু যখন কর্তায় আমরা অনুক্ত কর্তা করবো, মানে কি, ওখানে উক্ত নেই, মানে ওখানে বর্তমান নেই। কোথায় বর্তমান নেই? কর্তৃকারকে বর্তমান নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে, তখন সেই জন্য তাকে অনুক্ত বলা হয়, ঠিক আছে? মানে যখন প্রথমাটা আমরা তৃতীয় বিভক্ত করে দেবো, ঠিক আছে, তখন সেটা কী হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে অনুক্ত কর্তা। আচ্ছা যেমন পুষ্পা, তোর নাম আমি বলছি পুষ্পা পঠতি বলি, যদি পুষ্পা পঠতি মানে যে পুষ্পা পড়ছে, কিন্তু এই পুষ্পা পঠতির জায়গায় যদি আমি পুষ্পয়া করে দিই, পুষ্পয়া পঠ্যতে, মানে এটাও তাই হচ্ছে, যে এটা দেখ পুষ্পার হুম। দ্বারা পড়া হচ্ছে, ঠিক আছে, হুম। কিন্তু এটা অনুক্ত কর্তা করে দিচ্ছি, ঠিক আছে, মানে এটাকে অনুক্ত কর্তা বলে। এখানে তৃতীয়া বিভক্তি হয়, কারণ লতয়া, তৃতীয়ার এক বছর লতয়া আকারান্ত, তোরও পুষ্প আকারান্ত, সেখানে পুষ্পয়া করে দিলাম। এখন যদি বলি সঞ্জয়না হুম। ভ্রমতি, মানে মানে ভ্রম্যতে হয়ে যাবে তখন, মানে সঞ্জয় ভ্রমতি যদি বলি, তাহলে সঞ্জয় হচ্ছে ভ্রমণ করছে, কিন্তু সঞ্জয়না ভ্রম্যতে মানে সঞ্জয়ের দ্বারা ভ্রমণ করা হচ্ছে, তখন কিন্তু সেখানে কি হয়ে যাবে? সেখানে তৃতীয়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা উক্ত, একটা হচ্ছে অনুক্ত। তাহলে অভিহিত বা উক্ত কর্তায় কি হচ্ছে, আমাদের কর্মে প্রথমা বিভক্তি হয়, সেটা আমরা জানি। সুতরাং অভিহিতে কর্তরি প্রথমা, অভিহিতে কর্মণি প্রথমা। তাহলে এবার দেখ এখানে বলছে কর্মণি প্রথমা। এই কর্মণি প্রথমাটা মানে কি, দেখ ভালো করে বুঝে নে। যখন আমরা এই উদাহরণটায় দেখ, বলছে শিশুহু চন্দ্রং পশ্যতি, মানে শিশুটা কি করছে? চাঁদ দেখছে। তাহলে দেখ শিশু, আমরা যদি বলি শিশু কি দেখছে? চাঁদ দেখছে। তাহলে কি প্রশ্ন হলে কি হয় পুষ্পা? কি প্রশ্ন করলে কোন কারক হয়? কি দেখছে? মানে চাঁদ দেখছে। হ্যাঁ, মানে কি প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন হলে কি কারক হয়? কর্ম হয়, কর্মণি দ্বিতীয়া। হ্যাঁ কর্ম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি তো যে চাঁদ পদটা এখানে কর্ম, এবং হ্যাঁ। দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি রয়েছে। হ্যাঁ, বেশ, আর প্রথমটা হচ্ছে কর্তৃকারক বোঝাচ্ছে, আর প্রথমা বিভক্তি রয়েছে, বলতে পারি তো? বল। বলছি প্রথম যে শিশু পদটা, শিশু পদটা বলতে পারি তো যে হ্যাঁ। প্রথমা রয়েছে, প্রথমা মানে কর্তায় প্রথমা রয়েছে। হ্যাঁ। বেশ, এবার এখান থেকে দেখ চেঞ্জ হয়ে যাচ্ছে কি, যে শিশু হচ্ছে কর্তায় প্রথমা, চন্দ্র হচ্ছে কর্মে দ্বিতীয়া, কিন্তু যখন শিশু পদটাকে তৃতীয়া করব, ভালো করে মাথায় রাখ, যখন শিশু পদটাকে তৃতীয়া করব, তখন এটা কি হয়ে যায়? তখন এটা অনুক্ত কর্তা হয়ে যায়। মানে শিশুটাকে যখন শিশু না করে দেবো, তৃতীয়া করব, তখন সেটা কি বোঝাচ্ছে? কর্তাটা অনুক্ত হচ্ছে তো? হচ্ছে না, হচ্ছে না? আমাকে কিন্তু
মানে কন্টিনিউ বলবি, আমি যখনই পড়াবো কন্টিনিউ কিন্তু জিজ্ঞেস করলে বলবি হ্যাঁ না না কিছু একটা হবে, নাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ না হ্যাঁ, নিশ্চয়ই। মিউট হয়ে গেছিল। আচ্ছা শিশু, তাহলে শিশু না, তাহলে শিশু না করলে সেখানে তৃতীয়া মানে হয়ে যাচ্ছে, মানে তো অনুক্ত কর্তা হয়ে যাচ্ছে তো। তাহলে যেখানে অনুক্ত কর্তা হয়ে যাবে সেইখানে কর্মটা প্রথমা হয়ে যায়, ঠিক আছে। যেখানেই আমি কর্তাকে তৃতীয়া করব সেখানে কর্ম যদি দ্বিতীয়া থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, প্রথমা হয়ে যাবে। দেখ সেখানে চন্দ্রংটা চন্দ্রহ করে দিয়েছে, ঠিক আছে, চন্দ্রহ করে দিয়েছে, তাহলে চন্দ্র এখানে মেন হচ্ছে, মেন হয়ে যাচ্ছে, মানে কর্ম এখানে প্রধান দায়িত্বভার গ্রহণ করছে। যেমন হচ্ছে কলেজের যদি প্রিন্সিপাল দুদিন অনুপস্থিত থাকে তাহলে কি হচ্ছে, অন্য কেউ সে দায়ভার গ্রহণ করে, অ্যাসিস্ট্যান্ট কেউ হতে পারে তার, সে সেদিন দুদিন চালাচ্ছে কলেজটাকে, বা হেডমাস্টারও হতে পারে, এইচএম নেই তখন তার প্রভারী কেউ চালাচ্ছে। তো এই যে বিষয়গুলো, তাহলে এইটা দেখ একটা তখন সেই দিনের জন্য, সেই দুদিনের জন্য সেই প্রধান হয়ে যাচ্ছে। সেই জন্য এইখানে শিশুহু চন্দ্রাং পাশ্চাতে, এখানে আমরা দেখলাম যে প্রথম পদটা, তারপরে দ্বিতীয়া কর্মে, তারপরে পাশ্চাতে মানে দেখছে, কিন্তু এইখানে যখনই করে দিলাম প্রথমা বিভক্তি করলাম, মানে প্রথমাটাকে অনুক্ত করে দিলাম, শিশু না করলাম, তখন কর্মটা হয়ে যাচ্ছে কি প্রথমা, ঠিক আছে। আর যখনই দেখবি যে তৃতীয়া বিভক্তি করে দেব তখন কিন্তু এই যে আত্মনেপদের রূপগুলো চলে, ঠিক আছে। সেই জন্য দৃশ্য মানে পশ্চাতি না করে দৃশ্যতে করতে হলো, ঠিক আছে। মানে আমি বাচ্য শেখাবো তখন বাচ্য আর বলবো। এবার দেখ তাহলে কি হচ্ছে, এখানে বুঝতে পারলি তো যে এখানে বলছে যে অনভিহিত কর্মাণী প্রথমা, মানে কর্মেও প্রথমা হয়, মানে কর্তা যখন উক্ত থাকে, দেখ উক্ত কর্তায় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমা হচ্ছে, তাহলে আমরা সেটা জানি উক্ত কর্তায় মানে যখন মেন সেই দায়িত্বভার গ্রহণ করছে। আবার কি কর্মেও কিন্তু প্রথমায় হয়, কিন্তু কর্মটাকে তখন প্রথমা বিভক্তি করে দিলে তখন কিন্তু সেটা কি প্রথমা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। তাহলে অনভিহিত বা উক্ত কর্তায় কর্মে প্রবৃত্তিতে কি হয় প্রথমা হয়, সুতরাং অভিহিত কর্তারই প্রথমা এটা বলতে পারি, বা অভিহিতে কর্মাণি প্রথমা এরকম বুঝতে হবে। তাহলে এখানে কি বলছে যে এই বাক্যে দৃশ্যতে পদটি কর্মবাচ্যে প্রযুক্ত হয়। কর্মবাচ্য কাকে বলা হয়, যখন দ্বারা দিয়া মানে তৃতীয়া করে দিবি সেটা হচ্ছে কর্মবাচ্য, ঠিক আছে। আর কি কর্মবাচ্যে কর্ম উক্ত বা অভিহিত হওয়ায় কর্মচন্দ্র প্রথমা বিভক্তিযুক্ত হয়েছে, কর্তা শিশু অনুক্ত হওয়ায়, আমি একটু লেফট হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কর্তা শিশু অনুক্ত হওয়ায় অনুক্ত কর্তায় তৃতীয়া। তাহলে একটা দেখ অনুক্ত কর্তায় তৃতীয়া হলো, আর কর্মে প্রথমা কিন্তু আমরা দেখতে পেলাম, ঠিক আছে। আচ্ছা এই লাইনটা একটু পর সঞ্জয় যদি থাকিস তাহলে এই জায়গাটা বল, যে কত বুঝতে অসুবিধা হলে বল, যে কতটা পর্যন্ত বুঝলি আর কতটা বুঝলি না সেটা বল। মানে কোথায় গিয়ে মনে হলো রাস্তা হারিয়ে গেলাম। আর কিছু না বলে আমি কিন্তু এগোতে পারছি না, ঠিক আছে, দেখে নে। হ্যাঁ বল, বোঝা গিয়েছে তো, কথাটা কাটা কাটা এলো সঞ্জয়।
আচ্ছা ঠিক আছে, দেখ আমরা পরেরটাতে যাচ্ছি এবার। এবার এখানে বলছে যে কোথায় আমাদের অভিহিত হয়েছে। অভিহিত মানে হচ্ছে উক্ত হয়েছে, আর কোথায় অভিহিত হয়নি সেটা জানার উপায় কি বলছে। ভট্টাচার্য দীক্ষিত এই সূত্র, কোন সূত্র না কর্মণি দ্বিতীয়া বলে একটা সূত্র আছে, সেই সূত্রের ব্যাখ্যায় তিনি কিন্তু বলেছেন। কি বলা হচ্ছে, অভিধানঞ্চ প্রায়েণ তিংকৃত্যদ্ধিত সমাসৈ, অর্থাৎ সাধারণত তিং কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং সমাসের দ্বারা অভিধান হয়। তাহলে এখানে বলছে সাধারণত তিং কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় সমাসের দ্বারা এখানে অভিধান হচ্ছে। তিং বলতে কি বোঝাচ্ছে, ধাতুর রূপকে বলা হচ্ছে, যেমন সুপ আর তিং, তিঙন্ত আর সুবন্ত, আমরা এই কথাগুলো বলি। তো সুপ মানে হচ্ছে এখানে শব্দ, আর তিং মানে হচ্ছে এখানে ধাতু বা ক্রিয়া। তাহলে তিং বলতে যাবতীয় ধাতুর বিভক্তিকে বোঝাচ্ছে। তিং বলতে মানে কি, মানে টিপতস ঝি বা তিতস অন্তি সিতস ত যেভাবে পড়েছিস সেইভাবে এগুলো তিং বলতে এগুলোকে বোঝায়। আর কি বলছে, তাহলে ধাতুরূপের মূল কটা প্রকার না, ধাতুরূপের মূল প্রকার হচ্ছে 18টা। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন হয় সঞ্জয় যে ধাতুরূপের প্রকার কটা আর শব্দরূপের প্রকার কটা। শব্দরূপের প্রকার যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি যে 21টা, কারণ প্রত্যয়যুক্ত, তো 21টা প্রকার, আর ধাতুর হচ্ছে কিন্তু 18টা। ঠিক আছে, এটা মনে রাখ। তাহলে যেগুলো হচ্ছে তিপ্তস ঝি এগুলো দিয়ে তৈরি। এবার দেখ এখানে কি বলছে, তিঙের দ্বারা অভিধান, বলছে হরি হি সেব্যতে। তাহলে এখানে হরি সেব্যতে, তাহলে এই যে সেব্যতে ধাতুটা রয়েছে সেটা দেখ আত্মনিপদী রয়েছে, মানে এটা হচ্ছে সেব ধাতুটা সবসময় আত্মনিপদী হয়, মানে সেবাতি আমরা করতে পারবো না, এ ধাতু নেই, পরস্পরিপদী ধাতু নেই, তার আত্মনিপদী ধাতুই আছে। সেখানে হরি হি সেব্যতে। কৃত প্রত্যয়ের দ্বারা কি বলছে, লক্ষ্মা সেবিতা হরি, লক্ষ্মীর দ্বারা সেবা করা হচ্ছে হরিকে, ভগবানকে। আর তদ্ধিতের দ্বারা বলছে সত্যহা অশ্বাহা। ঠিক আছে, তাহলে তদ্ধিত মানে হচ্ছে মেনলি শব্দ দ্বারা গঠন হয়। ঠিক আছে, তাহলে এর বিধান কিন্তু করা হচ্ছে। শব্দ মুদ্রায় কৃত অস্য, সমাসের দ্বারা অভিধান প্রাপ্তানন্দ জানাহা। তাহলে প্রাপ্তানন্দ জানাহা এখানে বলছে কর্মণি দ্বিতীয়া সূত্রের ব্যাখ্যায় বিস্তৃত আলোচনা দ্রষ্টব্য। তাহলে এখানে আমরা কর্মণি দ্বিতীয়া যখন যাব সেটা আরও বলছে যে আমরা ডিটেলসে ব্যাখ্যা করব, মানে পাণিনি বলছেন তার গ্রন্থে, মানে এই বইও পাবো আমরা, যে বই থেকে আমি ধর পিডিএফ বানাচ্ছি সেখানে কর্মণি দ্বিতীয়া সম্পর্কে ডিটেলস থাকবে। এখন একটা জিনিস মাথায় রাখ যে এইখানটা এইটুকুর জন্য এই কারণেই পড়ালাম যে পরে তো আমরা বুঝবই, এখন একটু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে, এখন ভাব যে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় ধাতুর যে প্রকার, সেই ধাতুর প্রকার কয়টা, তাহলে বলবো 18টা। আর যদি বলে যে সুপের প্রকার কটা, শব্দের প্রকার কটা, তাহলে বলবো 21টা। ঠিক আছে, আর হচ্ছে কর্তায়, উক্ত কর্তায় প্রথমা এবং কর্মে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, এটা একটু জেনে রাখবে। তারপরে আমরা যাচ্ছি। বেশ, এখানে দেখ কি বলছে, কচিন নিপাতেনাভিধানম। এর অর্থ কি, বলছে কখনো কখনো নিপাতের দ্বারা অভিধান হয়। ঠিক আছে, কখনো কখনো নিপাতের দ্বারা অভিধান হয়। বিষ বৃক্ষ অপি সংবর্ধ্যা স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। এটা লাইনটা হচ্ছে কোথা থেকে নেওয়া হচ্ছে, কুমার সম্ভব থেকে। এখানে অসাম্প্রতম এই নিপাতের যোগে কি বলছে, অভিধান হয়েছে। তাহলে দেখবি আমরা নিপাত কথাটা শুনেছি, আমরা বলি যে নিপাতনের সিদ্ধ সন্ধি,
তো এই যে নিপাত, মানে আমরা বলতে পারি যে নিপাত হলো এমন এক প্রকার অব্যয় পদ যার নিজের স্বাধীন, মানে নিজের যে স্বাধীন একটা অর্থ সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। আবার বলছি, তো ভালো করে শোন। বলছে নিপাত হলো এমন এক প্রকার অব্যয় যেটা কি, যে মানে এমন একটা অব্যয় পদ যার নিজস্ব অর্থ স্বাধীনভাবে স্পষ্ট নয়, কিন্তু কি বলছে, বাক্যের অর্থকে বিশেষভাবে যখন প্রকাশ ঘটাতে পারে, মানে বাক্যের অর্থকে যখন বিশেষ মানে কারণবশত প্রকাশ ঘটায় বা জোরালো বা সূক্ষ্ম করতে সাহায্য করে। মানে নিপাতকে এখানে সংস্কৃত ব্যাকরণ যদি আমরা বলি, নিপাতকে অব্যয় বলা হয়ে থাকে বা অপরিবর্তনীয় হিসেবে কিন্তু গণ্য করা হতে পারে। তাহলে দেখ, নিপাত আমি যেমন বলছি কি কি নিপাত, যেমন হচ্ছে যদি চ বলি তাহলে এটা একটা নিপাত। চ, চ মানে হচ্ছে এবং, ঠিক আছে। হি মানে একটা নিপাত, হি মানে হচ্ছে নিশ্চয় বা কেন না, এরকম অর্থেও ব্যবহার হয়। এবো, শুনেছি যেগুলো সবই। এবো, এবো মানে হচ্ছে এই মানে মাত্র, হ্যাঁ ঠিক আছে, বা নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়। ন, ন মানে হচ্ছে না, এগুলো সব নিপাত কিন্তু। কিম, নিপাত। তু, কিন্তু। বা, অথবা। অপি, অপি মানে হচ্ছে এমনকি। তাহলে এই যে সবগুলো আমি বললাম, এই সবগুলো কি না, এই সবগুলোই হচ্ছে আমাদের নিপাত। তাহলে আগে বুঝে নেই, তাহলে নিপাত বুঝলি, নিপাতটা কি। তাহলে এবার আমরা দেখব, বলছে কখনো কখনো নিপাতের দ্বারা অভিধান হয়, ঠিক আছে। তাহলে যখন আমরা কোনো পড়তে যাব কোনো বিষয়, তখন এই নিপাতগুলোর কিন্তু ব্যবহার হবে। চ থাকবে, ই থাকবে, এবো থাকবে, ন থাকবে, কিম থাকবে, তু থাকবে, বা থাকবে, এগুলো কিন্তু থাকবে। এবার দেখ, এখানে দিয়েছে সাম্প্রতম আর অসাম্প্রতম, এই দুটো অর্থ আমাদেরকে বুঝতে হবে, নাহলে কিন্তু মানে বাকি পরে গিয়ে আমরা সমস্যায় ভুগতে হবে অনেক। তাহলে যখন কোনো কাজ মানে এই মুহূর্তেই ঘটেছে, আমরা বলি না যে সাম্প্রতিককালীন বিষয় এটা, তাহলে যখন কোনো কাজ কি হচ্ছে এই মানে এই মুহূর্তেই ঘটেছে এরকম তার বোধ হবে, তখন সেটা হচ্ছে কি সাম্প্রতম। তাহলে আমরা যদি বলি উদাহরণে ধর যে সাম্প্রতম অহম বিদ্যালয়ম গচ্ছামি, এর অর্থ কি, যে হ্যাঁ এখন যে সময় সেটা আমি বিদ্যালয়ে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। সাম্প্রতম সহ পঠতি, সাম্প্রতম কি হচ্ছে, যে সেই যে ব্যক্তিটা বা সেই ছেলেটা সে কিন্তু পড়ছে। তাহলে সাম্প্রতম দেখ খুব সহজ, এমন কোনো কঠিন নয়। আর অসাম্প্রতম মানে কি, এখন নয় বা বর্তমানে নয়। এখানে যে অসাম্প্রতম কথাটা ব্যবহার করা হয়েছে, এখানে অটা হচ্ছে আমাদের কাছে উপসর্গ, ঠিক আছে। তাহলে যে কাজটি এই মুহূর্তে ঘটছে না সেটা বোঝাতে অসাম্প্রতম ব্যবহৃত হয়। তাহলে দেখ, আমি এখনই বললাম যে সাম্প্রতম অহম বিদ্যালয়ম গচ্ছামি, মানে কি, আমি এখন বর্তমান সময়ে বিদ্যালয়ে যাব। কিন্তু আমরা যদি বলি যে অসাম্প্রতম অহম বিদ্যালয়ম গচ্ছামি, মানে দেখ আমি ন গচ্ছামি বলতেই হলো না, কিন্তু এখন আমি যাব না, অসম্প্রতম মানে যে ওইখানেই স্বীকৃত হয়ে গেলো যে অসাম্প্রতম অহম বিদ্যালয়ম গচ্ছামি, মানে আমি এখন যাব না। মানে নটা দিলেও হবে, নটা তুই ব্যবহার করতেও পারিস আবার নাও করতে পারিস, কিন্তু নটা ব্যবহার করা হয় কোথায়, বলছে যেহেতু এইগুলো একটা নিপাত, নিপাতের জন্য তোমাকে ব্যবহার করতে হবে, সেই জন্য অসাম্প্রতমে নটা ব্যবহার করতে হবে। মানে এমনিতে না করলেও হয়, কিন্তু যদি নিপাত যোগে করতে যাও তাহলে নিপাত যোগে ন শব্দের ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো, অসাম্প্রতম অহম বিদ্যালয়ম ন গচ্ছামি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি এটা কি, যে সম্প্রতম মানে হচ্ছে বর্তমানকাল, আর অসম্প্রতম মানে হচ্ছে কি, যে এখন নয়, বর্তমান নয়, ঠিক আছে।
বর্তমান সময়ে কাজ না বোঝাতে এটা ব্যবহার হয়। তাহলে এবার বলছে তাহলে কখনো কখনো নিপাতের দ্বারা, নিপাত কি আমরা বুঝে নিলাম, নিপাত কি কি। এখানে অসম্প্রতম এই নিপাতের যোগ বিধান হয়েছে, তাই বীজ বৃক্ষম না হয়ে প্রথমা বিভক্তি হয়েছে। বেশ, এবার দেখ এই উদাহরণটা যেটা পড়ে দেখছি কি, বীজ বৃক্ষ অপি সংবর্ধ স্বয়ং ছেত্তম অসম্প্রত। তাহলে দেখ এখানে বীজ বৃক্ষ তো আছে, কিন্তু তারপরে একটা অপি শব্দ রয়েছে, অপি মানে লুপ্ত আছে। যদি আমরা ওটাকে ভাঙি তাহলে বীজ বৃক্ষ বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে, আর অপি হয়ে যাবে, ঠিক আছে, এরকম দাঁড়াবে বীজ বৃক্ষ অপি, এরকম দাঁড়িয়ে যাবে। তাহলে অপি একটা নিপাত্ত, কারণ আমি নিপাত্ত সংখ্যা বলেছি যে চ বল, নি বল, অপি বল, এবো বল, তু বা, এইগুলো সবগুলো কি একটা করে নিপাত, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, নিপাত পাচ্ছি। তাহলে এখানে অপি নিপাত পাচ্ছি, যে বৃষ বৃক্ষ অপি, মানে অপি যেটা সেটা হচ্ছে নিপাত। তাহলে বেশ, তাহলে বৃক্ষ বৃক্ষ কি সংবর্ধ স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। তাহলে এখানে দেখ এই যে অসাম্প্রতম কথাটা বলা হয়েছে, তাহলে অসাম্প্রতমের দ্বারা কি বোঝাতে চাইছি, মানে পাচ্ছি আমরা যে যেটা এখন ঘটেনি বা বর্তমানকালীন নয়। এবার দেখ এবার হচ্ছে স্বয়ং, স্বয়ং মানে হচ্ছে নিজে, আর ছেত্তুম মানে কি, ছেত্তুম কথার অর্থ কি মনে হচ্ছে দেখি, বল ছেত্তুম পদের অর্থ কি? দেখ আমাদের যেগুলো আছে, যে আমাদের কিন্তু ছোট ছোট বিষয়গুলো একটু দেখতে হবে, কারণ এই ছোট ছোট বিষয়গুলো থেকে আমরা কি হচ্ছে মানে না বোঝার সম্ভাবনা কিন্তু তৈরি হয়। দেখ আমি বলে দিচ্ছি, তাহলে এখানে বৃষ বৃক্ষ, বৃষ বৃক্ষ মানে হচ্ছে বীজ গাছ, যার মধ্যে বীজ আছে আর কি। অপি মানে হচ্ছে এমন কেউ। সংবর্ধ, সংবর্ধ কথার অর্থ কি, মানে লালন করে, বড় করে। স্বয়ং, স্বয়ং মানে হচ্ছে কি নিজে। ছেত্তুম মানে কাটতে। অসাম্প্রতম মানে এমন উচিত নয়, এই মুহূর্তে সমীচীন নয়। তাহলে এখন বলতে চাইছে, কথার অর্থ বলতে চাইছে যে দেখো একটা বীজ গাছ, সেই বীজ গাছকেও যদি লালন পালন করা হয় তাহলে কি হচ্ছে, তাকে নিজে কাটতে যাওয়া এখন ঠিক নয়। এখন নিজের হাতে কাটতে যাওয়া তাকে ঠিক নয়। কারণ কি, যাকে আমরা নিজের হাতে বড় করেছি সে যদি কি হয় মানে পরবর্তী সময় ক্ষতিকারকও হয় আমাদের কাছে, যেটা আমরা লালন পালন করেছি সেটা আমাদের কাছে ক্ষতিকর, তাই বলছে। যদি ক্ষতিকরও হয় তবুও কী হচ্ছে, তাকে ধ্বংস করা সহজ বা শোভন নয়। মানে দেখবি নিজের সন্তান যদি খারাপ হয় তাহলে মা কিন্তু তাকে, সেই নিজের সন্তানকে কিন্তু কোনোদিন খারাপ বললেও, তার কষ্ট হলেও তাকে দুটো কথা শোনায়, তাকে মারে, কিন্তু এমন নয় যে তাকে ধ্বংস করে দেবে, মানে কাটার মতো মানে তাকেই মানে হত্যা করবে, এমন তো নয়। তাহলে সেই জন্যই যাকে আমরা মানে আমরা বললাম যে বীজ গাছও যদি নিজে লালন পালন করা হয় তবে নিজে কাটতে যাওয়া এখন সমীচীন নয়। তাহলে এখানে দেখ এখন সমীচীন নয়, তাহলে অসাম্প্রতম কথার দ্বারা কিন্তু এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে অসাম্প্রতম এই নিপাতের যোগ আমরা দেখলাম, তাই বৃষ বৃক্ষম না হয়ে প্রথমা বিভক্তি হয়েছে। তাহলে দেখ হিসাব মতো কি, বৃষ বৃক্ষ কে,
কি হতো যে এখানে মানে বৃক্ষ কেউ, এখন কি হচ্ছে বর্তমান সময়ে মানে কাটা উচিত নয়। তাহলে এখানে দ্বিতীয় হওয়া উচিত ছিল, বলছে বৃক্ষম হয়েছে মানে হওয়া উচিত ছিল, কিন্তু যেখানে অসাম্প্রথম শব্দের যোগ থাকবে বা সাম্প্রথম শব্দের যোগ থাকবে সেখানে কি বলছে, সেখানে কিন্তু প্রথমা বিভক্তি করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, বেশ। এবারে বলছে দেখ, এর প্রসঙ্গে বলছে যে ইতি এই অব্যয়ের যোগে অভিধান হয়। কি অভিধান হয় না, এবং ফলে প্রথমা বিভক্তি হয়। দেখবি আমরা একটা আগে সূত্র পড়েছি, কি সূত্র না, ইতি অব্যয় যোগে প্রথমা। তাহলে ইতি অব্যয় যোগে প্রথমা, তাহলে যেখানে ইতি শব্দের যোগ থাকবে, এই অব্যয়টা থাকবে, এবং আর একটা কী থাকে, বিস্ময়সূচক চিহ্ন থাকে, এরকমও দেখেছি। তাহলে সেটাতে আমরা কি বলি, যে সেখানে হচ্ছে প্রথমা বিভক্তি হয়েছে। তাহলে আমরা দেখবি এটা ভট্টই দীক্ষিতের মতানুসারে কি বলছে, মানে এই সূত্রটা দেখ, কোথাও যদি ইতি অব্যয় যোগে প্রথমা সূত্র না থাকে এবং এই সূত্রটা থাকে, তাহলে কিন্তু এই সূত্র অনুসারে আমাদেরকে বলতে হবে, এই সূত্রটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এই বইটা সেই বইটা না, ওই ইতিবৃত্তি নীতিবৃত্তি নয়, এটা তোর কাছে আছে? পাণিনিয়ম হ্যাঁ, এটা শব্দশাস্ত্র। হ্যাঁ, পাণিনীয় শব্দশাস্ত্র আছে বই তোর কাছে? হ্যাঁ, তাহলে ওখান থেকে দেখবি, কোনো অসুবিধা নেই, তাতে পিডিএফের দরকার নেই এটা, কারণ আমি গ্রামারগুলো খুব ভালো দেওয়া থাকে বলে আমি এটা থেকে পড়াচ্ছি। হুম, বেশ, এবার দেখ এখানে মানেটা দেখ। পড়েছি এটা। আচ্ছা, এখান থেকে পড়ে নিবি, তাহলে কোনো অসুবিধা নেই, একটু একটু বুঝে নে। এখানে বলছে ক্রমাদমুং নারদ ইত্যবধি সহ, এটা শিশুপাল বধ থেকে নেওয়া হয়েছে। ক্রমাদ মানে কি, ক্রমাদ মানে হচ্ছে মানে যেটা যদি ভাঙি আর কি, তাহলে একটা হচ্ছে ক্রমাদ আসবে, তাহলে ক্রমাদ মানে হচ্ছে কি, ক্রমাদ মানে হচ্ছে ধীরে ধীরে, আর অমম আসবে, অমম, তাহলে ক্রমাদ অমম মানে হচ্ছে, অমম মানে হচ্ছে ওই ব্যক্তিকে, নারদ মানে হচ্ছে নারদ, ইত্যবধিসা, তাহলে ইত্যবোধি কি হবে, ইতি হবে, আর কি অরধি হবে, মানে অবধি হবে, sorry। তাহলে ইত্য যে অবধি, মানে এই বলে বাধা দিল বা নিবৃত্ত করলো কে, সাহা, সে, মানে বলছে ক্রমে মানে ধীরে ধীরে নারদ বলল এবং তিনি নিবৃত্ত করলেন বা বাধা দিলেন, মানে ধীরে ধীরে তাকে নারদ বলে সম্বোধন করলেন এবং থামালেন। ঠিক আছে, তাহলে এটা দেখ, আমাদের যেহেতু একটা কাহিনীর অংশ, শিশুপাল বধের অংশ, তো মহর্ষি যে নারদ কি বলছে, কাউকে উপদেশ দেওয়ার জন্য বা সতর্ক করার জন্য তাকে থামাচ্ছেন। ঠিক আছে, তাহলে কিসের দ্বারা থামাচ্ছেন বলছে, যেখানে ইতি, দেখ ইতি শব্দটা এখানে কিন্তু উদ্ধৃত হয়েছে, তাহলে যেখানে ইতি শব্দ থাকবে সেখানে কিন্তু প্রথমা বিভক্তি হবে, এবং এটা একটা নিপাত, মানে শুধু ইতি শব্দের যোগ আমি বললাম না, আগেও পড়ালাম যেগুলো, যে যেগুলো আমাদের নিপাত, নিপাত মানে কি, চ একটা নিপাত, হি একটা নিপাত, এব একটা নিপাত, ঠিক আছে, যেগুলো অব্যয় আর কি, ন, এগুলো সব নিপাত, তাহলে এই যুগে কী হচ্ছে, যেখানে দেখবো সেখানে আমরা প্রথমা বিভক্তি বলবো, এখানে এটাই বলা হচ্ছে। তাই এখানে নারদম হওয়া উচিত ছিল, কিন্তু নারদ কেন বলেছে, কারণ হচ্ছে ইতি শব্দের যোগ হয়েছে, তাই প্রথমা করতে হয়েছে, এই হচ্ছে বিষয়। বেশ, আর দুটো আছে, ছোটো করে পড়িয়ে দিই, তাহলে প্রথমাটা আমাদের শেষ হয়ে যাবে। বলছে সম্যোধনে চা, বলছে ইহ প্রথমা স্যাৎ, হে রাম সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, তাহলে যখন কাউকে সম্বোধন করতে চাইবি তখন সেটা হবে কি, সেখানে রাম হবে, মানে আহ্বানপূর্বক তাকে সম্মান করতে পারিস। ঠিক আছে, বলছে কোনো ব্যক্তিকে সামনে রেখে কিছু বলার নাম হচ্ছে সম্বোধন, যাকে সম্বোধন করা হয় তাকে বলছে প্রথমা বিভক্তি হয়। তাহলে এখানে দেখ কী কী শব্দের দ্বারা আমরা তাকে বলতে পারি সম্বোধন করা হচ্ছে। ঠিক আছে, যেমন কিন্তু এখানেও কিন্তু সম্বোধনে প্রথমা হচ্ছে, তো এইখানে যে প্যাট প্যাট অঙ্গ হই হই ভো হো, এইগুলো মানে ভো হো রাম আমরা বলি, হে রাম, তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো যেখানে দেখব সেখানে বলবো কি, প্রথমা বিভক্তি হয়েছে কি, সম্যোধনে প্রথমা বিভক্তি।
তাহলে সম্বোধনে শুধুমাত্র ব্যক্তি বিশেষের নয়, সম্বোধিত ব্যক্তি বিশেষের বোধ হয়। তাহলে এখানে কি বলতে চাইছে, যে ব্যক্তি বিশেষণ নয়, ব্যক্তি বিশেষের বোধ হয়, শুধুমাত্র ব্যক্তি বিশেষণ নয়, সম্মানিত মানে যে কাউকে বলতে পারবো না সম্বোধন, মানে এই চিহ্নটাও থাকতে হবে, যে হে রাম এরপরে চিহ্ন থাকবে, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে সম্বোধনের জন্য। আচ্ছা, এরপরে নিচে কি বলছে দেখ, যে এক বচনম সম্বোধি, সম্বোধন প্রথমার এক বচনের বিভক্তির সম্বোধন, মানে এটা বোঝানোর জন্য বললো যে দেখো অন্য বিভক্তিকে কেন্দ্রীভূত করে কিন্তু হবে না, সেটা কিন্তু প্রথমা বিভক্তি হতে হবে। যে সম্বোধনে প্রথমা, তার সূত্র কি এবার জিজ্ঞেস করবে কিন্তু, হ্যাঁ সেই জন্য এটা পড়ালাম আর কি, যে সম্বোধনে প্রথমা হচ্ছে এক বচনম সম্বোধি, এটা হচ্ছে মানে সূত্র আর কি, যেই সূত্রের দ্বারা বলছে যে এক বচনযুক্ত পদগুলোই কি হবে, প্রথমা বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেখ আজকে আমাদের মোটামুটি হয়ে গেল, মানে প্রথমা বিভক্তিটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, পড়বি, নিজেরা লিখবি, বাট ছোটো ছোটো যে টার্মগুলো দেখ, একটা কাজ করবি বাড়িতে কিন্তু, হ্যাঁ এটা তোদের টাস্ক থাকবে, যে যে পদগুলো মনে হচ্ছে পড়িয়েছি ঠিক আছে কিন্তু তাও বুঝতে পারছিস না, মানে পড়তে হয় না যে এক দুদিন পরে পড়লি ভুলে গেলি বা কিছু, তো ওইগুলো আলাদা আলাদা করে একটা খাতা করে লিখে রাখবি। ঠিক আছে, এবার যে অর্থগুলো হবে না সেগুলো আমি আবার আলোচনা করবো। ঠিক আছে, আমাকে বলে দিবি যেগুলো বুঝতে পারছি না বা ভুলে গিয়েছি, সেগুলো আমি আবার আলোচনা করবো। ঠিক আছে, মোটামুটি আজকে তাহলে এইটুকুই থাকলো, 8টা এমনিতেই বেজে গিয়েছে। ঠিক আছে।